নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেই জন্যে আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। বাংলাদেশের রাজনীতিতে বেশ বড়সড় একটা ঘটনা ঘটে গেল, যা অনেকেই বেশ অবাক করেছে। এই তো কিছুদিন আগেই যে ইসলামী জোটটা তৈরি হলো, হঠাৎ করে সেটা ভেঙে যাওয়ার একটা ঘোষণা এলো। চলুন আজ আমরা জেনে নেব ঠিক কী কারণে এই ভাঙনটা হলো। এই তো সেদিনের কথা। 11টা ইসলামী দল একজোট হয়ে একটা নতুন নির্বাচনী জোট করল। অনেকেই এটাকে একটা নতুন রাজনৈতিক শক্তি হিসাবে দেখতে শুরু করেছিল, কিন্তু খুব বেশি দিন কিন্তু সেই ঐক্যটা টিকল না। এর মধ্যেই ফাটল ধরে গেছে। আর এই ভাঙনের একেবারে সেন্টারে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি একদম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে তারা এই নির্বাচনী জোট থেকে বেরিয়ে যাচ্ছে। এটা জোটের জন্য তো একটা বড় ধাক্কা বটে, রাজনীতির মাঠেও কিন্তু অনেক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন এত তাড়াতাড়ি এই রাজনৈতিক অংশীদারিত্বটা ভেঙে গেল? এমন কি হলো যে ইসলামী আন্দোলনের মতো একটা দল জোট ছাড়ার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল? এর উত্তরটা কিন্তু তাদের দেওয়া কারণগুলোর মধ্যেই আছে। জোট ছাড়ার পেছনে প্রথম যে কারণটা সামনে আসছে, সেটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক মতপার্থক্য না। এটা তার চেয়েও অনেক গভীর, বলা যায় একেবারে মৌলিক নীতির প্রশ্ন। দেখুন দ্বন্দ্বটা ঠিক কোথায়। একদিকে ইসলামী আন্দোলন বলছে দেশের বিদ্যমান আইন বদলাতে হবে, এটাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। আর অন্যদিকে জোটের অন্যতম প্রধান দল জামায়াতে ইসলামী বলছে যে তারা ক্ষমতায় গেলে এই প্রচলিত আইনেই দেশ চালাবে। মানে একেবারে 180 ডিগ্রি উল্টো দুটো অবস্থান, তাই না? ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বিষয়টা একদম খোলাসা করে দিয়েছেন। তিনি বলছেন, দেশের বর্তমান দুর্দশার কারণ বিদ্যমান আইন। সেই বিদ্যমান আইন পরিবর্তন করার জন্যই আমাদের রাজনীতি। এই একটা কথাতেই তাদের অবস্থানটা কতটা পরিষ্কার তা বোঝা যায়। তো বুঝতেই পারছেন, যখন জোটের প্রধান শরিক দলই বলে যে তারা আইনটা বহাল রাখবে, তখন ইসলামী আন্দোলনের পক্ষে সেই জোটে থাকাটা আদর্শগতভাবে প্রায় অসম্ভব হয়ে পড়ে। এটা তো তাদের রাজনীতির মূল উদ্দেশ্যের সাথে আর মিলছে না। আচ্ছা, এটা তো গেল আদর্শের কথা, কিন্তু এর সাথে আরেকটা বড় কারণ যোগ হয়েছে, আর সেটা হলো রাজনৈতিক বিশ্বাসের অভাব, বা বলা যায় আস্থার সংকট। চলুন দেখি এই অবিশ্বাসটা কিভাবে তৈরি হলো। ইসলামী আন্দোলনের ভাষ্যমতে এই অবিশ্বাসের শুরুটা হয় কয়েকটা ঘটনা দিয়ে। যেমন ধরুন, জামায়াতের আমির বিএনপির চেয়ারপারসনের সাথে দেখা করলেন, সেখান থেকে জাতীয় সরকার গঠনের কথা উঠল। আবার বিএনপির একটা ঐক্যের পাটাতন নিয়েও কাজ করার কথা শোনা গেল। এই সব বৈঠক আর আলোচনা, এগুলো ইসলামী আন্দোলনের মধ্যে একটা বড়সড় প্রশ্ন তৈরি করে। তাদের মনে একটা ভয় ঢুকে যায় যে এটা কোনো পাতানো নির্বাচনের দিকে এগোচ্ছে কিনা। জোটের আসল উদ্দেশ্যটা নিয়েই তারা সন্দেহান হয়ে পড়ে। তাদের মনে হতে থাকে জোটটা তার মূল রাস্তা থেকে সরে যাচ্ছে। তাদের এই সব ভাবনাটাই যেন এক কথায় বলে দিয়েছেন গাজী আতাউর রহমান। তিনি কি বলেছেন? তিনি বলছেন, জামায়াতের প্রাধান্যে যে সমঝোতা গড়ে উঠেছে তা আর ইসলামের পক্ষের সমঝোতা থাকছে না। একই সাথে এর রাজনৈতিক লক্ষ্যও পরিষ্কার না। এই একটা বাক্যে কিন্তু জোট ছাড়ার পেছনের রাজনৈতিক কারণটা স্পষ্ট হয়ে যায়। বেশ, তাহলে জোট তো ভাঙল, এখন ইসলামী আন্দোলনের পরিকল্পনাটা কি? তারা নির্বাচনে কি করবে? চলুন সেটাও জেনে নেওয়া যাক। ইসলামী আন্দোলন কিন্তু একাই চলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা ঘোষণা দিয়েছে আসছে নির্বাচনে 268টা আসনে তারা এককভাবে লড়বে। ভাবা যায়, 268 আসন! এটা থেকেই বোঝা যায় তারা নিজেদের সাংগঠনিক শক্তির উপর কতটা ভরসা রাখছে। আর বাকি থাকল 32টা আসন। সেখানে কি হবে? সেখানেও তাদের একটা পরিকল্পনা আছে। ওই আসনগুলোতে তারা সরাসরি প্রার্থী দেবে না, বরং আদর্শের দিক থেকে কাছাকাছি অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেবে। মানে সারা দেশেই তারা একটা প্রভাব রাখতে চাইছে। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় করি, তাহলে জোট ভাঙার পেছনে মূল কারণ দাঁড়াচ্ছে দুটো। প্রথমটা হলো আদর্শিক। আইন কি বদলাবে নাকি থাকবে, এই মৌলিক প্রশ্নে বড় অমিল। আর দ্বিতীয়টা হলো রাজনৈতিক।
বিএনপির সাথে যোগাযোগ নিয়ে তৈরি হওয়া অবিশ্বাস আর জোটের লক্ষ্য নিয়ে ধোঁয়াশা। তবে দিনের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একটা জোট ভাঙার এই ঘটনা, এটা কি বাংলাদেশের রাজনীতির পুরো হিসাবটাকেই বদলে দেবে? বিশেষ করে ইসলামপন্থী ভোটের এই ভাগাভাগিতে শেষ পর্যন্ত কারা লাভবান হবে? এর উত্তরটা শায়দ সময়ের হাতেই তোলা থাকল।